নমস্কার সবাইকে, হৃদয়ব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যেই বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি কিছুদিন আগেই খবরে এসেছে। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যারা শাসন ক্ষমতায় রয়েছেন তারা তাদের রাজ্যসভার জন্য 4 জনকে নমিনেট করেছেন: বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী, রাজীব কুমার এবং কোয়েল মল্লিক। এর মধ্যে বাবুল সুপ্রিয় রাজনীতি করেছেন। তিনি বিজেপির হয়ে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন, লোকসভায় গিয়েছিলেন। পরবর্তীকালে বিভিন্ন ডিফারেন্সের জন্য তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেন এবং তারপর বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে আপাতত মন্ত্রী। তিনি হয়তো সেন্টারে পলিটিক্স করতে চান, এটার অভিজ্ঞতা তার রয়েছে, সেজন্য হয়তো তাকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস নিয়েছে। বাকি যে 3জন মেম্বার, মেনকা গুরুস্বামী, রাজীব কুমার এবং কোয়েল মল্লিক, এরা কিন্তু কেউই সিজনড পলিটিশিয়ান নয়। মেনকা গুরুস্বামী অত্যন্ত একজন বড় উকিল সুপ্রিম কোর্টে। রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজিপি ছিলেন, বিভিন্ন পদ সামলেছেন। এবং কোয়েল মল্লিক আমরা সবাই জানি তিনি একজন অত্যন্ত বলিষ্ঠ শক্তিশালী অভিনেত্রী, স্টার যাকে বলা যায়, তিনি সেই। তো এই 3জনকে যখনই রাজ্যসভার জন্য মনোনীত করেছে তৃণমূল কংগ্রেস, তখনই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় একটা সমালোচনা তৈরি হয়েছে। এবং সমালোচনা এটা তৈরি হয়েছে যে এই যে ব্যক্তিরা রয়েছেন যারা রাজনীতির লোক নয়, তারা রাজ্যসভায় গিয়ে কী করবে, এবং তাদেরকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের কিছু স্বার্থের জন্য। যেমন কোয়েল মল্লিক, তিনি অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, তার জনপ্রিয়তা তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা ইলেকশনে বা আগামী আপকামিং ইলেকশনগুলোতে কাজে লাগাতে পারবে। মেনকা গুরুস্বামী বিভিন্ন কেসে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছেন বা তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছেন, তার প্রতিদানস্বরূপ তাকে পাঠানো হচ্ছে। এবং রাজীব কুমার, তিনি মমতা ব্যানার্জির ডানহাত হিসেবেই পরিচিত, এবং তাই সেটাও একটা প্রতিদান স্বরূপ তাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। তো এই জাতীয় সমালোচনাগুলো কিন্তু ধেয়ে আসছে। এবং এই বিষয়টা আরেকটু যদি আমি বিস্তৃত করে দিই, তবে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট এবং আকর্ষক একটা আলোচনা হতে পারে। সেটা হচ্ছে, রাজ্যসভায় কি শুধু সিজনড পলিটিশিয়ান যারা, তাদেরকেই পাঠানো উচিত, নাকি সমাজের বিভিন্ন বর্গের ব্যক্তিদের রাজ্যসভায় পাঠানো উচিত? দেখুন, এই বিষয়ে কথা বলার আগে আমাদেরকে বুঝতে হবে রাজ্যসভাটা ঠিক কী কাজ করে। রাজ্যসভায় 250 জন মেম্বার থাকে এবং এর মধ্যে 238 জন মেম্বার বিভিন্ন রাজ্যের বিধানসভার যারা মেম্বার্স রয়েছে, অর্থাৎ এমএলএ রয়েছে, তাদের ভোটের মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচিত হন। আর 12 জন যারা রয়েছেন তারা কিন্তু রাষ্ট্রপতি দ্বারা ডিরেক্ট নির্বাচিত হন। এই 12 জনের মধ্যে কিন্তু সমাজের বিভিন্ন বর্গের যারা ইম্পর্টেন্ট লোক, বিভিন্ন ক্ষেত্রে যারা কন্ট্রিবিউশন করেছেন, তাদেরকেই সাধারণত রাষ্ট্রপতি মনোনীত করে থাকেন। এই 12 জনের মধ্যে যারা থাকবেন তারা হয় লিটারেচার, নয় আর্ট, নয় সায়েন্স, নয় কালচারাল ফিল্ডে বা সোশ্যাল সার্ভিসে সমাজে ইম্পর্টেন্ট অবদানের স্বাক্ষর রেখেছেন, সেই জন্যই রাষ্ট্রপতি তাদের সিলেক্ট করেন। যেমন শচীন তেন্ডুলকরকে সিলেক্ট করা হয়েছিল, জাভেদ আখতারকে সিলেক্ট করা হয়েছিল, রেখাকে সিলেক্ট করা হয়েছিল। এভাবে রাষ্ট্রপতি সিলেক্ট করেন। এই 12 জনকে রাষ্ট্রপতি সিলেক্ট করেন, আর বাকি যে 238 জন বিভিন্ন রাজ্যের বিধানসভার যে শক্তি সেই প্রপোর্শনাটলি হয় আর কি, তাদের এমএলএ দ্বারা নির্বাচিত হন। তো এই যে 238 জন, তারা কিন্তু বেসিক্যালি বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া থেকেই নির্বাচিত হন। আর যেই 12 জন, তাদের কোনো রাজনৈতিক পরিচয় লাগে না, তাদেরকে রাষ্ট্রপতি তাদের কৃতিত্বের জন্য নির্বাচিত করেন। তারা যেহেতু সমাজের জন্য স্বাক্ষর রেখেছেন, রাজ্যসভায় এসে তারা ইম্পর্টেন্ট কিছু কন্ট্রিবিউট করতে পারে দেশের জন্য, সংবিধানের জন্য, সেই কথা মাথায় রেখেই তাদেরকে সিলেক্ট করেন রাষ্ট্রপতি। তারা রাষ্ট্রপতি দ্বারা মনোনীত। এখন এই যে প্রক্রিয়াটা, এখান থেকে বোঝা যাচ্ছে রাজ্যসভা কিন্তু প্রত্যক্ষ ইলেকশনের দ্বারা রাজ্যসভার মেম্বাররা নির্বাচিত হয় না, যেমন লোকসভার ক্ষেত্রে হয়। লোকসভায় যারা জনগণের ভোটে জিতবে তারাই লোকসভায় যাবে এবং প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ লোকসভাটা হচ্ছে ডাইরেক্ট ফর্ম অফ ইলেকশন। রাজ্যসভা কিন্তু ইনডাইরেক্ট ফর্ম অফ ইলেকশন। পরোক্ষভাবে এই 238 জন মেম্বার নির্বাচিত হন এবং 12 জন মেম্বার, যেটা বললাম, রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন। অর্থাৎ রাজ্যসভায় কিন্তু একটা প্রবণতা আছে, সংবিধান প্রণেতারা একটা প্রভিশন খোলা রেখেছিল যে সমাজের বিভিন্ন অংশের মানুষ যেন রাজ্যসভায় গিয়ে তাদের কথা বলতে পারে। সমাজের বিভিন্ন অংশে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তাদের একটা
রেসপন্সিবিলিটি অথরিটি আছে ধরেই নেওয়া যায়। তারা যখন রাজ্যসভায় গিয়ে কথা বলবেন, বিভিন্ন বিষয়ে তাদের মতামত জানাবেন, সেটা সংবিধানকে আরও সমৃদ্ধ করবে সেটা বলেই সেই জন্যই তাদেরকে নেওয়া হয়। আর বাকি যে 238 জন মেম্বার, এটা এক্সপেক্টেড, তারা যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয়েছে, তারা গিয়ে রাজনীতির কথাই বলবে। কিন্তু রাজ্যসভার উদ্দেশ্যটা কি? লোকসভার মধ্যে একটা আবেগ থাকে। লোকসভা জনগণের ডাইরেক্ট প্রতিনিধিত্বর মাধ্যমে লোকসভার মেম্বাররা নির্বাচিত হয়, জনগণ ভোটে পার্টিসিপেট করে, তার মাধ্যমে কিন্তু লোকসভার মেম্বাররা নির্বাচিত হয়। এবং সেখানে কিন্তু পলিটিক্সটাই মান্যতা পায়, যে এলাকা ভিত্তিক পলিটিক্স বা রাজ্য ভিত্তিক পলিটিক্স বা দেশের যে পলিটিক্স, অর্থাৎ যারা রাজনীতির হার্ডকোর লোক, তারাই কিন্তু লোকসভায় গিয়ে কথা বলে, বিভিন্ন আইন প্রণয়ন করে। রাজ্যসভাটা কিন্তু কম্পারেটিভলি একটু অন্যরকম অ্যাপ্রোচ নিয়ে তৈরি। রাজ্যসভার উদ্দেশ্যটা কি? রাজ্যসভাকে বলা হয় হাউস অফ রিভিশন। উচ্চকক্ষ বলা হয় সংবিধানে, মানে পার্লামেন্টের উচ্চকক্ষ বলা হয় রাজ্যসভাকে, নিম্নকক্ষ বলা হয় লোকসভাকে। রাজ্যসভাকে বলা হয় দ্য হাউস অফ রিভিশন, অর্থাৎ যে আইনগুলো লোকসভা থেকে আসছে, বেশিরভাগ ক্ষেত্রে কিছু আইন প্রথমে লোকসভায় পাস করতে হয় এবং সেটা পরে রাজ্যসভায় আসে। খুব কম আইন এমন আছে যেটা প্রথমে রাজ্যসভায় পাস হয়, পরে লোকসভায় যায়। তো রাজ্যসভাকে বলা হয় দ্য হাউস অফ রিভিশন। এখানে শুধু পলিটিক্যাল আলোচনা হবে সেটা কিন্তু অভিপ্রেত নয়। এখানে বিভিন্ন বর্গের মানুষ, রাজনীতির গণ্ডির বাইরেও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তি তাদের কথা রাখবে। বিভিন্ন দলের মাধ্যমেই হয়তো তারা নির্বাচিত হবেন, কিন্তু তারা নিজেদের কথা বলবেন, নিজেদের লেন্স থেকে যে সমাজটাকে দেখেছেন সেই বিষয়ে কথা বলবেন, এবং বিভিন্ন বিষয়ে যেগুলো আইন প্রণয়ন হচ্ছে, যেগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই বিষয়ে ইম্পর্ট্যান্ট মতামত রাখবেন। সেটাই কিন্তু অভিপ্রেত। তো সেই অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি, তবে স্বাভাবিকভাবেই কোনো পার্টি যদি তাদের হার্ডকোর রাজনৈতিক ব্যক্তিদের বদলে এমন কোনো ব্যক্তিকে তুলে নিয়ে আসেন যারা হয়তো তাদের রাজনীতিকে সমর্থন করে, এবং তারা হার্ডকোর রাজনীতির ব্যক্তি নয়, তাদেরকে তারা যেভাবে সমাজকে দেখে তার একটা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটা কিন্তু রাজ্যসভায় বৈচিত্র্যময়তা আনে। তো একদিক থেকে এটার মধ্যে আমি কিন্তু কোনো ভুল দেখি না। সব যদি রাজনীতির লোক গিয়ে রাজ্যসভায় ভিড় করে, তাহলে রাজ্যসভা উইল বি আর রেপ্লিকেশন অফ লোকসভা। তো একটু বৈচিত্র্যময়তা থাকা দরকার। যারা পার্টি ব্যক্তি রয়েছে, যেমন তৃণমূল কংগ্রেসের যারা তৃণমূল কংগ্রেস করেন, হার্ডকোর পলিটিশিয়ান, সিজন পলিটিশিয়ান, তারা তো লোকসভায় যেতে পারেন, তাদের সেই সুযোগ রয়েছে। কিন্তু যারা সিজন পলিটিশিয়ান না, অথচ তৃণমূল কংগ্রেসের মতামতকে সমর্থন করেন, বা বিজেপির মতামতকে সমর্থন করেন, বা সিপিএমের মতামতকে সমর্থন করেন, কিন্তু তারা হার্ডকোর রাজনীতির পার্ট নয়, তাদেরকে যদি রাজ্যসভায় পাঠানো যায়, তবে কিন্তু রাজ্যসভায় বৈচিত্র্য আসে, এবং তারা যে লেন্স থেকে সমাজটাকে দেখছে, তারা কিন্তু সেই লেন্স থেকে অনেক ভালো কন্ট্রিবিউট করতে পারে, অনেক কথা এমন বলতে পারে যেগুলো হয়তো সাধারণত পলিটিশিয়ানরা বলবেন না। তো সেদিক থেকে কিন্তু আমি এর মধ্যে খুব একটা ভুল দেখি না। অবশ্যই যে 238 জন মেম্বার রয়েছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারাই পরোক্ষভাবে নির্বাচিত, কিন্তু এর মধ্যে যদি একটা ভারসাম্য থাকে, যে কিছু অংশ সিজন পলিটিশিয়ান গেল, কিছু অংশ সেই আদর্শ হয়তো বিশ্বাস করে, কিন্তু সমাজের অন্যান্য অংশের যারা প্রতিভাবান ব্যক্তি তারা গেল, তাহলে কিন্তু রাজ্যসভায় একটা ভালো ভ্যারিয়েশন আছে, এবং সত্যি সত্যি রাজ্যসভা যেই কারণে তৈরি সেই উদ্দেশ্য অনেকটা সার্থক হয়। কিন্তু এই যে কথাগুলো বললাম, তাতে করে বোঝা গেল যে আমার স্পষ্ট সমর্থন রয়েছে এই যে তৃণমূল কংগ্রেস 4 জন ক্যান্ডিডেট নির্বাচন করেছেন, যার মধ্যে 3 জন সিজন পলিটিশিয়ান নয়। তো এই যে মুভমেন্ট, তার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমার এতটুকু ভিডিও থেকে এটা স্পষ্ট হয়ে গেল। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে, যেই কথাগুলো বললাম সেগুলো আইডিয়াল কেসে হয়, কিন্তু আমাদের যা রাজনৈতিক কাঠামো, সেখানে একটি রাজনৈতিক দল একজন ব্যক্তিকে নির্বাচিত করলো রাজ্যসভায় পাঠানোর জন্য, তার কি সৎসাহস হবে সত্যি কথা মুখের ওপর বলবার? সেও তো ধীরে ধীরে পলিটিশিয়ানের মতোই আচরণ করা শুরু করবে। আমরা কিন্তু রাজ্যসভায় তাদের থেকে বিশাল কন্ট্রিবিউশন অতীতে দেখিনি। তো তারাও কিন্তু আলটিমেটলি সেই পার্টির মুখপাত্র হয়েই কথা বলে। সেই পার্টি যে হুইপ জারি করে তার বাইরে তাদের বেরোনোর ক্ষমতা হয় না। সুতরাং তাদের হয়তো দেখা বা চিন্তার একটা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে, কিন্তু যেহেতু তারা
একটি নির্দিষ্ট রাজনৈতিক পার্টির হয়ে রাজ্যসভায় গিয়েছে, আলটিমেটলি কিন্তু তারাও পরিণত হয় একজন রাজনীতিবিদেই। এবং আলটিমেটলি যেটা হয়, তারা কিন্তু পার্টি লাইনের বাইরে গিয়ে কোনো কথা বলতে হয় না। অর্থাৎ যে বৈচিত্র্যময়তার কথা আমি আগের অংশে বললাম, সেটা কিন্তু আইডিয়ালি সম্ভব হলেও প্র্যাকটিক্যালি সম্ভব নয়। এবং এটা কিন্তু একটা ক্রাইসিস তৈরি করে, যে ক্রাইসিসটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই ক্রাইসিসটি জন্যই আমরা অতীতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল যারা অরাজনৈতিক ব্যক্তিত্বদের পাঠিয়েছে রাজ্যসভায়, তারা কিন্তু আলটিমেটলি নিজের ভাবনা চিন্তার সম্পূর্ণ প্রতিফলন রাজ্যসভায় ছেড়ে আসতে পারেননি। তারা পার্টি লাইনেই কথা বলেছে। অর্থাৎ আলটিমেটলি কোনো কাজই হয় না। আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে তারাও আর দুজন পলিটিশিয়ানের মতোই কথা বলে। কিন্তু রাষ্ট্রপতি যে 12 জনকে মনোনীত করছেন, যারা কোনো রাজনৈতিক দল দ্বারা মনোনীত হচ্ছেন না, তারা কিন্তু নিজেদের কথা বলতে পারেন, কারণ তারা কারোর কাছে অ্যানসারেবল নয়, তাই না? তাদেরকে যেহেতু কোনো পার্টি নমিনেট করেনি, তাদেরকে রাষ্ট্রপতি নমিনেট করেছে। জাভেদ আখতারের স্পিচগুলো শুনবেন, অনেক ক্ষেত্রে দেখা যায় তিনি কংগ্রেসের বিরুদ্ধেও কথা বলেছেন, বিজেপির বিরুদ্ধেও কথা বলেছেন, আলটিমেটলি সংবিধান কী করে শক্তিশালী হবে তার পক্ষে কথা বলেছেন। তো এরকম 12 জন সদস্য ছাড়া বাকি 238 জন সদস্য যারা রাজনৈতিক দল দ্বারা নির্বাচিত হয়ে আসছেন, তারা অরাজনৈতিক ব্যক্তিত্ব হলেও আলটিমেটলি রাজনৈতিক ব্যক্তিত্বদের মতোই কথা বলেন, কারণ কোথাও একটা দায়বদ্ধতা থেকে যায়। তো সেই জন্য আমার মনে হয় যে এই বৈচিত্র্যময়তা বা ইত্যাদি আলটিমেটলি ওয়ার্ক করে না। ওয়ার্ক করে গিয়ে সেই অরাজনৈতিক ব্যক্তিত্বের থেকে সেই পার্টি বা সেই রাজনৈতিক দলটি কী পরিমাণ জিনিস আদায় করতে পারছে সেটাই আলটিমেটলি ইম্পর্ট্যান্ট হয়ে যায়। যেমন কোয়েল মল্লিকের জনপ্রিয়তা একটা বড় পুঁজি, উনি যে দলেই যাবেন তার একটা বড় পুঁজি। রাজীব কুমার, তিনি প্রশাসনে ছিলেন, তার কিছু কন্ট্রিবিউশন থাকতে পারে, তিনি ভালো কাজও করতে পারে, আই ডোন্ট নো, আমি এখানে কোনো কন্ট্রোভার্সি চাই না। তো কোনো কারণে হয়তো তাকে পাঠানো হয়েছে। মেনকা গুরুস্বামী একইভাবে হয়তো কোনো প্রতিদান স্বরূপ পাঠানো হয়েছে। তো আলটিমেটলি এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে শুধু নয়, এটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রেই সত্যি। আপনি যদি দেখেন, বিজেপি সুপ্রিম কোর্টের বিচারককে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে। কেন পাঠিয়েছে? তার আগে একটা রায়ে তিনি হয়তো কিছু সাহায্য করেছিলেন। তো এটা সব দলেরই একটা কমন প্রবণতা। শুধু একটি দলকে আমরা যদি কালিমালিপ্ত করার চেষ্টা করি, সেটা বোধহয় ঠিক নয়। এটা একটা রাজনৈতিক সিস্টেমে অ্যালগোরিদম বলা যেতে পারে। তো এই ছিল ব্যাপার। অনেক কিছুই আইডিয়ালি হওয়া উচিত, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে সেটা হয় না। তো এই বিষয়ে এটাই আমার মতামত। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।